আজকে আপনাদেরকে আমার ওয়াচ কালেকশন দেখাবো। যদিও 2023 সালের শেষের দিক থেকে আমার প্রপার ওয়াচ কালেক্টিং জার্নি শুরু, বাট আমার প্রথম ঘড়ি কেনা হয় 2019 সালে, যেই ঘড়িটা আমি অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে রেগুলার ইউজ করার জন্য কিনছিলাম। যদিও এর আগে আরও অনেক ঘড়ি ইউজ করা হয়েছে, বাট সেগুলো আসলে চাইল্ডহুড টাইমের কথা। সো 2019 সাল থেকে 2023 সাল কিন্তু বেশ লম্বা একটা সময়, বাট সেই অনুযায়ী আমার ওয়াচ কালেকশন কিন্তু খুবই ছোট। বাট প্রতিটা ঘড়ির পেছনে কিছু ইন্টারেস্টিং স্টোরিজ আছে, যেগুলো আজকে কালেকশন দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন শুরু করা যাক। প্রথমে স্টার্ট করতেছি 2019 সালে কেনা আমার ফার্স্ট ঘড়ি। এই ঘড়িটা মূলত আমি আমার বার্থডে গিফট হিসেবে কিনছিলাম, অ্যান্ড তখন আমি আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। সো রেগুলার ইউজের জন্য ইউনিভার্সিটির বিভিন্ন ফাংশনস অ্যান্ড প্রোগ্রামস প্রেজেন্টেশনের জন্য একটা ঘড়ি আসলে লাগতো। সো আমি তখন টাইটানের এই ঘড়িটা কিনি। আনফর্চুনেটলি এই ঘড়িটা আসলে কোন মডেল আমি জানি না, যদিও আমি গুগল অনেক সার্চ করছি, বাট ওরকম কোনো ইনফরমেশন পাইনি। বাট তখন আসলে ঘড়িটার ব্যাপারে আমার একটা জিনিসই ভালো লাগছিল, যেটা হচ্ছে ডায়াল। আর ঘড়িটা খুবই স্লিম, যেটা আপনারা দেখতেছেন। কম্পেয়ার টু অন্যান্য কোর্টস ওয়াচ অনুযায়ী ঘড়িটা খুবই স্লিম। এই কারণে আমার ঘড়িটা আসলে কেনা। অ্যান্ড আমার যেহেতু রিস্ট সাইজও খুব ছোট, সো ঘড়িটা 40 mm কেসের, আর যেহেতু স্লিম, সো আমার হাতে বেশ ভালোই মানায়। আর ঘড়িটা আমি কিনছিলাম মূলত 5,000 টাকার আশেপাশের একটা দামে। এক্স্যাক্টলি আমার মনে নেই আসলে দামটা, বাট টাইটানের একটা ঘড়ি, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। যদিও আমি ক্রিস্টালটা চেঞ্জ করছি, কারণ ক্রিস্টালে খুব হেভি দুইটা স্ক্র্যাচ পড়ছিল। সো আমার ক্রিস্টালটা চেঞ্জ করা হয়েছে, অ্যান্ড স্ট্র্যাপটাও আমি চেঞ্জ করছি। যদিও ক্রিস্টাল অ্যান্ড স্ট্র্যাপটার কোয়ালিটি খুবই খারাপ বলবো আমি, কম্পেয়ার টু নাও, কারণ তখন আমি আসলে ঘড়ির ব্যাপারে তেমন কিছু জানতাম না, বুঝতাম না। সো লোকাল মার্কেট থেকে স্ট্র্যাপ আর ক্রিস্টাল চেঞ্জ করলে যা হয় আর কি। বাট যাই হোক, ঘড়িটা স্টিল আমি ইউজ করতেছি। এটা আমার ফার্স্ট ঘড়ি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমি এটা রিপ্লেস করবো, কজ এটা দিয়ে মূলত আমার প্রপার ওয়াচ কালেক্টিং শুরু। নেক্সট যে ঘড়িটা নিয়ে কথা বলবো, এটার দেখানোর আগে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনোই আসলে ডিজিটাল ওয়াচের ফ্যান ছিলাম না। ডিজিটাল ওয়াচ জিনিসটা আমার কাছে খুবই ট্যাকি মনে হইতো। বাট একটা সময় এই ডিজিটাল ওয়াচের প্রতি আমার এত অবসেশন ক্রিয়েট হয় যে আমি সারা দিন ডিজিটাল ওয়াচের রিভিউ দেখতাম। অ্যান্ড স্পেসিফিক একটা মডেল আমার কাছে খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে দি ক্যাসিও A158, যেটা আমি ফাইনালি পারচেস করছি। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু বেসিক্যালি আমার ওয়ান ওয়াচ কালেকশন ছিল। এই টাইটানের ঘড়িটাই আমি সব জায়গায় ইউজ করতাম। বাট 2023-এর শেষের দিকে, মোস্ট লাইকলি অক্টোবর নভেম্বর মাসে, আমি ক্যাসিও A158 কিনি অ্যারাউন্ড 2000 টাকা অথবা 2100 টাকার মতো। এই ঘড়িটার ডিজাইন এস্থেটিক আমার কাছে জাস্ট জোস লাগে, আর ঘড়িটা এত ভার্সেটাইল, এটা আমি কেনার পরে আমি আসলে ফিগার আউট করি। প্রথমে আমি আসলে ভাবতাম যে মানুষ ডিজিটাল ওয়াচ কেন কি, লাইক ডিজিটাল ওয়াচ ছাড়াও তো আরো অনেক ঘড়ি আছে, রাইট? বাট ডিজিটাল ওয়াচে আসলে যেসব ফাংশনস এন্ড ফিচার্স গুলো থাকে, এগুলো আসলে এভরিডে আপনার ইউজ করার জন্য জাস্ট পারফেক্ট। যেমন আপনি ডিজিটাল ওয়াচে টাইমের পাশাপাশি ডে পাচ্ছেন, ডেট পাচ্ছেন, মান্থ পাচ্ছেন, স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে। সো এই জিনিসগুলো আসলে ডেইলি ইউজের জন্য খুবই কনভিনিয়েন্ট ফিচার। সো যার কারণে অনেক পরা হয় আমার এই ঘড়িটা। কোনো আউটফিটের সাথে যখনই আমি ফিগার আউট করতে পারি না যে আসলে আমি আজকে কোন ঘড়িটা পরবো, তখন আমি জাস্ট এই ঘড়িটা পরি। অ্যান্ড এই ঘড়িটাতে আমি অনেকবার কমপ্লিমেন্ট পাইছি। আমার আরো অনেক ঘড়ি আছে, বাট অন্যান্য ঘড়িগুলোতে কিন্তু এত কমপ্লিমেন্ট পাই নাই। এই ঘড়িটা মানে আপনি যদি চিন্তা করেন যে র্যান্ডম মানুষ চায়ের দোকানে বসে আপনি চা খাচ্ছেন, আর পাশের লোকটা আপনাকে বললো যে ভাই আপনার ঘড়িটা অনেক সুন্দর, মানে এই টাইপ অফ সিচুয়েশন আমার সাথে অনেকবার হয়েছে এই ঘড়িটা যখন আমি পরছি। সো এই ঘড়িটা খুবই ভার্সেটাইল। এটা আমার কালেকশনের সবচেয়ে চিপেস্ট ঘড়ি, বাট এটার ডিজাইন খুবই রেট্রো ফিউচারিস্টিক একটা ভাইব। সো এই ঘড়িটা আমার কাছে জাস্ট জোস লাগে। সো ক্যাসিও ডিজিটাল ওয়াচ কেনার পর আমার মেকানিক্যাল ওয়াচের প্রতি ফ্যাসিনেশন শুরু হয়। সো তখন আসলে মেকানিক্যাল ওয়াচের ব্যাপারে খুব একটা জানতাম না।
সো অনেক ইউটিউব রিভিউজ দেখা হয়েছে, অনেক মডেলসের রিভিউ দেখা হয়েছে। তো অনেক ঘাটাঘাটির পরে সেইকো 5-এর দুইটা মডেল আমার কাছে খুব ভালো লাগছিল। একটা হচ্ছে সেইকো 5 SNK361, আর একটা হচ্ছে সেইকো 5 SNKL23। দুইটা ঘড়ি আমি বাংলাদেশে পাইছি, বাট সেইকো 5 SNK361টা সোল্ড আউট হয়ে যায়। পরবর্তীতে আমি বসুন্ধরা সিটিতে সেইকো 5 SNKL23 এর একটা মডেল পাই, এটা হচ্ছে দ্য সেইকো 5 SNKL23। এর একটা মেকানিক্যাল অটোমেটিক ওয়াচ। সো এই ঘড়িটার দাম তখন আসলে 23,000 টাকা ছিল। ওই টাইমে আমি মাত্র জব স্টার্ট করছি, অ্যান্ড 23,000 টাকা আমার জন্য অনেক টাকা ছিল ওই সময়। অ্যান্ড আমার কাছে তখন 23,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনা রীতিমতো পাগলামি মনে হচ্ছিল। মানে আমার একটা পার্ট বলতেছিল যে ঘড়িটা কিনে ফেলবো, আর আরেকটা পার্ট বলতেছিল যে কি করতেছি আমি, 23,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনবো, পাগল নাকি। যাই হোক, তখন আমি আসলে এতটাই কনফিউজ ছিলাম যে আমি আমার আম্মুকে কল দিছিলাম এই কারণে যে আমি যখন বলবো যে আমি 23,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনবো, তখন উনি ইদার আমাকে বুঝাবে যে ইটস নট রাইট, অথবা উনি আমাকে স্ট্রেট আপ বকাঝকা করবে। সো আমি ওরকম একটা এক্সপেকটেশন নিয়ে আমার আম্মুকে কল দিছি। বাট আমি আমার আম্মুকে যখন কল দিয়ে বলি যে আমার একটা ঘড়ি পছন্দ হয়েছে, ঘড়িটার দাম অনেক, ঘড়িটার দাম 23,000 টাকা, আমি বুঝতেছি না আসলে কি করব, তখন আমার আম্মু একটা কথাই বলছে। অ্যান্ড কথাটা ছিল যে এখন শখ আছে, টাকা আছে, বাট পরে টাকা থাকবে কিন্তু শখ থাকবে না। সো তোমার শখ হয়েছে, তুমি ঘড়িটা কিনো। অ্যান্ড এটার পরে আমি জাস্ট দৌড় দিছি বসুন্ধরা সিটিতে, অ্যান্ড ফাইনালি আই বট দ্যাট ওয়াচ। সো এই ঘড়িটা আমার ফেভারিট ঘড়ি আমার কালেকশনের। এটার ডিজাইন এস্থেটিকটা জাস্ট অসাধারণ। এই ঘড়িটার অ্যাটেনশন টু ডিটেল এত জোস, আপনারা যদি কেসটা দেখেন, কেসে অ্যাট এ টাইম ব্রাশড, পলিশড, ফিনিশ সব কিছু অ্যাভেলেবল। ব্রেসলেটের ডিজাইনটাও খুব জোস। ডায়াল ডিজাইনটা জাস্ট অস্থির একটা ডায়াল ডিজাইন। বেসিক্যালি ড্রেস ওয়াচ ক্যাটাগরি বলতে পারেন। পিছনে ডিসপ্লে কেস ব্যাক, অটোমেটিক মুভমেন্টটা আপনারা পিছনে দেখতে পারবেন। সো ঘড়িটার ওভারঅল ডিজাইন আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে। এটা আমি সব সময় পরি না, অকেশনালি পরা হয় বেশিরভাগ, অ্যাজ এ ড্রেস ওয়াচ হিসেবেই পরা হয় বেশিরভাগ। যদিও আমি এটার একটা লেদার স্ট্র্যাপ কিনছি, কিছুদিন লেদার স্ট্র্যাপ ইউজ করছিলাম, বাট আবার অরিজিনাল ব্রেসলেটটা ইউজ করতেছি। সো ইয়া, এই ঘড়িটা জাস্ট অ্যামেজিং একটা ঘড়ি। আমার ফার্স্ট মেকানিক্যাল ওয়াচ। এই ঘড়িটা কেনার পর আসলে ঘড়ির প্রতি ফ্যাসিনেশন আরো অনেক গুণ বেড়ে গেছে। যাই হোক, এরপরে নেক্সট যে ঘড়িটা, সেটা হচ্ছে টাইমেক্স উইকেন্ডার। এই ঘড়িটা কেনার মেইন রিজন ছিল আসলে একটা ফিল্ড ওয়াচ আমি কিনতে চেয়েছিলাম, ফিল্ড স্টাইলের একটা ওয়াচ। বাট আসলে তখন ফিল্ড স্টাইলের ওরকম কোনো ওয়াচ খুঁজে পাইনি। সো আমি এই ঘড়িটা একটা ভালো ডিলে পাইছি অ্যামাজনে। সো যার কারণে অ্যামাজন থেকে এই ঘড়িটা কিনে ফেলা। এটা হচ্ছে টাইমেক্স উইকেন্ডার গ্রে ডায়ালের ভ্যারিয়েন্ট। এই ঘড়িটার ডিজাইন খুবই সিম্পল অ্যান্ড এটা যদিও প্রপার ফিল্ড ওয়াচ আমি বলবো না, বাট এটা ডায়াল ডিজাইনটা আসলে ফিল্ড ওয়াচ থেকে ইন্সপায়ার্ড। আর এই ঘড়িটা সবচেয়ে জোস ফিচার হচ্ছে এর ইন্ডিগ্লো ডায়াল। জাস্ট আপনারা যদি ক্রাউনটা প্রেস করেন তাহলে ফুল ডায়ালটা গ্লো করা, উইচ ইজ ভেরি নাইস। অন্ধকারে জাস্ট ফাটাফাটি বলা যায়। মানে এই ঘড়ির লেজিবিলিটি অন্ধকার বলেন বা ডে লাইট বলেন সব জায়গায় ভালো, কারণ ডায়াল ডিজাইনটা খুবই ক্লিন। প্রিন্টেড আওয়ার মার্কার্স, সেকেন্ড মার্কার্স, মিনিট মার্কার্স সবগুলোই প্রিন্টেড। কেস ফিনিশিং বলতে গেলে পলিশড। একটা ডাউন সাইড আমি যদি বলি তাহলে ডাউন সাইডটা হচ্ছে এই ঘড়ির ক্রিস্টালটা মিনারেলের, যেটা নট ব্যাড, বাট কেসটা হচ্ছে ব্রাসের, যেটা নিয়ে আপনাদের অনেকেই কনসার্ন যে ভাই ব্রাসের কেস রং উঠে যাবে বা সহজে স্ক্র্যাচ পড়ে। হ্যাঁ, সহজে স্ক্র্যাচ পড়ে, এটা ট্রু, বাট রং উঠে যায় এমন কোনো সিচুয়েশন আমি এখনো পড়ি নেই বা দেখি নেই যে রং উঠে গেছে। স্ক্র্যাচ পড়ছে অনেক, মাইনর স্ক্র্যাচ পড়ছে, মেজর কোনো স্ক্র্যাচ পড়ে নাই। স্টেইনলেস স্টিল কেসের মতো এতটা ডিউরেবল না, বাট রং উঠে যাওয়ার মতো আসলে বিষয়টা না।
সো বিল্ড কোয়ালিটি আমি বলবো বেশ ভালো, বাট স্টেইনলেস স্টিলের কেস হলে ভালো হইতো। দ্যাটস ইট। ফাইনালি আমার লেটেস্ট ঘড়িটা নিয়ে কথা বলবো। আমার লেটেস্ট যে ঘড়িটা আমি কিনছি সেটা হচ্ছে টাইমেক্স মার্লিন ক্রোনোগ্রাফ। এটা একটা ক্রোনোগ্রাফ ঘড়ি। সো ক্রোনোগ্রাফ হচ্ছে বেসিক্যালি স্টপ ওয়াচ ফাংশন আছে এই ঘড়িটাতে, নর্মালি টাইম শো করে, অ্যান্ড সাথে একটা এক্সট্রা ফাংশনও আছে যেটা হচ্ছে ডেট ফাংশন আছে। সো ডেট ফাংশনের সাথে আবার ক্রোনোগ্রাফ ফাংশনটা অ্যাভেলেবল, যেটা খুবই জোস। এটা কিন্তু আপনার নর্মাল ক্রোনোগ্রাফের মতো টিক করে না, অন্যান্য কোর্স ক্রোনোগ্রাফ, এটা কিন্তু মেগা কোর্স মুভমেন্টের একটা ঘড়ি। সো আপনি যদি পুশার অন করেন, এটা সুইপ করে মেকানিক্যাল ঘড়ির মতো, অ্যান্ড আপনি ওই পুশার প্রেস করলে স্টপ হয়, অ্যান্ড নিচের পুশারটা প্রেস করলে রিসেট হয়ে যায়। ফিলিংটা মেকানিক্যাল ক্রোনোগ্রাফের মতো, ইভেন পুশারগুলোর ফিলিংটাও বেশ ট্যাকটাইল, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ অন্যান্য কোয়ার্টজ মুভমেন্টের ক্রোনোগ্রাফগুলোর পুশারগুলো খুবই মাসি একটা ফিল দেয়, ওরকম ট্যাকটাইল ফিল আসে না, বাট এটার পুশারগুলো হচ্ছে বেশ ডিফারেন্ট। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ঘড়িটার ডিজাইন এস্থেটিক জাস্ট অসাধারণ। আমি বরাবরই রোলেক্স ডেইটোনা পান্ডার ফ্যান। সো ওই ঘড়ি তো ভাই আসলে কেনার মতো সামর্থ্য এখনো হয় নাই, বাট টাইমেক্সের এই ঘড়িটাও পান্ডার মতো। আপনার মেইন ডায়ালটা হচ্ছে হোয়াইট এবং সাব ডায়ালসগুলো হচ্ছে ব্ল্যাক। এটাই হচ্ছে বেসিক্যালি পান্ডা ক্রোনোগ্রাফের একটা ডিজাইন এস্থেটিক। সো এই ঘড়িটা তো অ্যাভেলেবেল, অ্যান্ড ঘড়িটার আউটার রিংয়ে কিন্তু একটা ট্যাকিমিটার বেজেল আছে, যেটা হয়তো আপনারা ক্যামেরায় দেখতেছেন কিনা আমি জানি না। এই ট্যাকিমিটার বেজেলটাও কিন্তু ক্রোনোগ্রাফ ঘড়ির একটা স্পেশাল ফিচার, বা ক্রোনোগ্রাফ ঘড়ির একটা এসেনশিয়াল ফিচার বলতে পারেন। যদিও ক্রোনোগ্রাফ দুই টাইপের হয়, একটা হচ্ছে এভিয়েশন ক্রোনোগ্রাফ, একটা হচ্ছে রেসিং ক্রোনোগ্রাফ। এটা হচ্ছে বেসিক্যালি রেসিং ক্রোনোগ্রাফ থেকে ইন্সপায়ার্ড। আর ঘড়িটার ডিজাইন ডিটেল বেশ ভালো, লেদার স্ট্র্যাপটা বেশ ভালো, কুইক রিলিজ লেদার স্ট্র্যাপ, সো ইজিলি স্ট্র্যাপ চেঞ্জ করা যায়। কেস ব্যাগটা স্টেইনলেস স্টিলের, কেস ব্যাগের ডিটেলটা খুব জোস। এখানে টাইমেক্সের একটা ওয়ার্ল্ডের একটা এনগ্রেভ ডিটেল দিছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। ফ্রন্টে একটা ডোমড ক্রিস্টাল দিছে, বাট এই ক্রিস্টালটা হচ্ছে এই ঘড়ির সবচেয়ে বড় ডাউন সাইড। কারণ হচ্ছে এই ক্রিস্টাল হচ্ছে অ্যাক্রিলিকের ক্রিস্টাল, মানে হচ্ছে স্ক্র্যাচ থেকে বাঁচার কোনো ওয়ে নাই। আর যেহেতু ডোমড, সো এই ঘড়ি যদি কোথাও বাড়ি খায়, প্রথমেই ঘষাটা খাবে হচ্ছে ক্রিস্টালটার উপরে। সো এই ঘড়িটা আমি যখন পরি তখন আমার খুবই কেয়ারফুল থাকতে হয়। যদিও অলরেডি ক্রিস্টালে মোটামুটি বেশ কয়েকটা মাইনর স্ক্র্যাচ পড়ছে, বাট হোয়াইট কালারের ডায়াল বলে ওরকম বোঝা যায় না। বাট এই ঘড়িটাতে অ্যাটলিস্ট মিনারেল ক্রিস্টাল বা দাম অনুযায়ী স্যাফায়ার ক্রিস্টাল দিতে পারতো, বাট এটা আবার 1960s-70s-এর ভিনটেজ রেসিং ক্রোনোগ্রাফ থেকে ইন্সপায়ার্ড। সো ওই টাইমের ক্রোনোগ্রাফগুলো আসলে এরকম ডোমড ক্রিস্টালের হইতো, অ্যান্ড ক্রোনোগ্রাফগুলোতে অ্যাক্রিলিক ইউজ করা হইতো। সো ওই ডিজাইন ইন্সপায়ারেশন থেকে আসলে টাইমেক্স মার্লিনের এই ক্রোনোগ্রাফ ঘড়িটা বানানো হয়েছে। যাই হোক, আমার কাছে ডিজাইন খুব ভাল লাগছে, লুকস ভেরি গুড, এলিগেন্ট লুকিং। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পান্ডা ডায়াল, যেটা আমার ফেভারিট পার্ট। আর ক্রোনোগ্রাফটা সুইপিং হ্যান্ডের ক্রোনোগ্রাফ, অ্যান্ড ক্রোনোগ্রাফের অ্যাক্টিভেশন ফিলটাও মেকানিক্যাল ক্রোনোগ্রাফের মতো। সো এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। এই ঘড়িটা আমি অ্যারাউন্ড 20,000 টাকা দিয়ে কিনছি। সো প্রাইস অনুযায়ী সবই ঠিকঠাক, জাস্ট ক্রিস্টালটা যদি অ্যাক্রিলিক না হয়ে অন্য কিছু হইতো সেক্ষেত্রে বেশ ভালো হইতো আমার মনে হয়। সো এই ঘড়িগুলো হচ্ছে কারেন্টলি আমার ওয়াচ কালেকশনে আছে। এই 5টা ঘড়ি নিয়ে হচ্ছে আমার জার্নি চলতেছে কারেন্টলি। বাট আমার কালেকশনে নেক্সট আমি একটা ডাইভার ওয়াচ অ্যাড করতে চাই, ট্রু ডাইভার ওয়াচ, নট ডাইভ স্টাইল ওয়াচ। সো আমার জন্য ট্রু ডাইভার ওয়াচ মানে হচ্ছে 200 মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট থাকতে হবে, স্ক্রু ডাউন ক্রাউন থাকতে হবে। যদিও আমি ডাইভ করি না, বাট একটা ঘড়ির অ্যাস্থেটিক তো অ্যাস্থেটিকই। সো ওই এলিমেন্টগুলো না থাকলে আসলে ঘড়ির ট্রু ফিলিংটা আসে না, যেটা আমার মনে হয়। বাট আনফর্চুনেটলি আমার চিকন রিস্ট, সো আমার চিকন রিস্টের জন্য আসলে প্রপার মনের মতো কোনো ডাইভ ওয়াচ খুঁজে পাইতেছি না। আমার এই ঘড়িগুলোর মধ্যে টাইমেক্স উইকেন্ডার এবং ক্যাসিও A158, এই দুইটা মডেলের ফুল রিভিউ আমি অলরেডি
আমার এই চ্যানেলে আপলোড করছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। আর আপনারাও যদি আমার মতো কালেকশানে অ্যাটলিস্ট একটা মেকানিক্যাল ওয়াচ অ্যাড করতে চান, বা আপনি যদি একটা মেকানিক্যাল ওয়াচ কেনার প্ল্যান করেন, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।